বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে আমার সম্মানিত গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে আজকের এই আলোচনা সভার মত বিনিময় সভার বন্ধুবর সভাপতি আমাদের আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ, মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমার অতি প্রিয় ভাজন, ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক আমার বোন জামাই সরকার আলামিন, সম্পাদক বহুল প্রচারিত দৈনিক মাথাভাঙা। মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা প্রেস ক্লাব, আমার আরেকজন প্রিয় ভাজন ব্যক্তিত্ব, হাসি খুশি মানুষ, আমার কচি ভাই। মঞ্চে উপস্থিত আছেন সাংবাদিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, আমার অতি স্নেহের আমার ভাতিজা আমাদের বিপুল আশরাফ, সম্পাদক সাংবাদিক সমিতি। উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী নির্বাহী সদস্য বিজ্ঞ পিপি অ্যাডভোকেট বেলাল হোসেন। উপস্থিত আছেন আমার বন্ধুবর সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক আমার বন্ধুবর নাজমুল হক স্বপন। এখানে উপস্থিত আছেন আমার বন্ধুবর ফজলুল ইসলাম শাহান, যিনি সদস্য জেলা পরিষদ। আমার দেশের সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ। আমার উপস্থিত আছেন চুয়াডাঙ্গা আমার সাথে সঙ্গী চুয়াডাঙ্গা 1 নম্বর ওয়ার্ডের চুয়াডাঙ্গা পৌরসভা পৌর আওয়ামী লীগের 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমাদের মতিন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আতিয়ার রহমান, 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক সালাউদ্দিন, আমাদের 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক ইনামুল হক, 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমাদের বিট্টু ভাই। মঞ্চে এখানে উপস্থিত আছেন আমাদের 8 নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমতা, আমাদের 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাসুদ হোসেন জোয়ারদার অলক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যে কোনো নির্বাচনটাই একটা গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমরা জনগণ স্বপ্ন দেখে, নির্বাচনকে সামনে রেখে জনগণ স্বপ্ন দেখে যে আমার এই চাহিদাটা মিটবে, চুয়াডাঙ্গাটা কিভাবে সাজানো যায়, চুয়াডাঙ্গাটা কিভাবে গড়া যায়, চুয়াডাঙ্গার মানুষ কিভাবে আরো সামাজিকভাবে একটা উচ্চতায় পৌঁছাবে, এইরকম নানান স্বপ্ন দেখে আমাদের যে কোনো নির্বাচনেই। একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনেও একটা মানুষ একটা ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, সেও কিন্তু ওই জনগণ ওই ওয়ার্ডের একটা গ্রামের লোক চিন্তা করে আমি যদি অমুককে বাদ দিয়ে অমুককে ভোটটা দিই তাহলে মানে ও কাজের হবে, পাবলিকের জনগণের পারপাস সার্ভ হবে। সেই গ্রামের মানুষটাও কিন্তু চিন্তা করে, একটা পাখাটা মানুষ সেটাও চিন্তা করে। তেমনি আমাদের পৌরসভা নির্বাচনটাও যেহেতু সামনে, আমরা কিন্তু অনেক সমীকরণ করছি, অনেক সরল সমীকরণ, কঠিন সমীকরণ, এগুলি আমরা অনেকে অঙ্ক করছি, কষা শুরু করেছি। তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে যে আমরা যে প্রার্থী হচ্ছি আমাদের সকলকে জানান দেওয়া দরকার। সব শ্রেণী পেশার, বিশেষ করে পেশাজীবী সংগঠন, আমাদের গণমাধ্যম কর্মী, আমাদের অন্যান্য সংগঠন,
যে প্রাইভেট সংগঠন আছে এগুলিতে আমাদের জানান দেওয়া দরকার, তাদের সাথে আমাদের মত বিনিময় করা দরকার। তারই ফলশ্রুতিতে আজকে আমরা আপনাদের সাথে বসেছি। আমি আসলে প্রথমেই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, সম্মান শ্রদ্ধা জানাই যে আপনারা সবাই উপস্থিত থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত থেকেছেন, আমাদের কথা শুনছেন। এই জন্যে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের আবারও কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা। আজকে আমি আরো শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের অনেক সিনিয়র সাংবাদিক যারা আমাদের ছেড়ে চলে গেছেন, এই শহর ছেড়ে চলে গেছেন, এই জেলা ছেড়ে চলে গেছেন নাম ফেরার দেশে। তাদেরও আমি আমার বক্তব্য শুরুতেই আমি তাদেরকে স্মরণ করছি শ্রদ্ধা করে। আসলেই আমরা রাজনীতি করি, রাজনীতি করার কারণেই ইলেকশন একটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এখানে নিজেকে মেলে ধরা যায়, এখানে আমার চিন্তা চেতনা তুলে ধরা যায়, আমার কর্ম দক্ষতা, আমার যোগ্যতা, আমার শিক্ষা, এগুলি তুলে ধরার একটা প্ল্যাটফর্ম। সেটা ইউনিয়ন পরিষদ হোক, সেটা উপজেলা পরিষদ হোক, সেটা পৌরসভা হোক, সেটা জেলা পরিষদ হোক, আর পার্লামেন্টে হোক। এটা কিন্তু একটা সবচেয়ে নিজেকে তুলে ধরার, মেলে ধরার একটা বিশাল একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমি একবার দাঁড়িয়েছি, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই প্ল্যাটফর্মে, এই পৌরসভায় আমি নির্বাচিত হয়েছিলাম। সে নির্বাচিত হওয়ার পর আমি যখন দায়িত্ব নিই তখন আমার সামনে অনেক সমস্যা, অনেক জঞ্জাল, সেগুলি মোকাবেলা করতে হয়েছে। সাথে সাথে একটা মানুষের মানে একজন পৌরসভার মেয়রের ঘাড়ের উপরে যে কত চাপ, এটা আপনারা কেউ চিন্তা করতে পারেন না, কোনো চিন্তাই করতে পারেন না। চিন্তাটা কি জানেন? ইউনিয়ন পরিষদের স্টাফদের বেতন দেয় গভর্নমেন্ট, উপজেলা পরিষদের স্টাফদের বেতন দেয় গভর্নমেন্ট, জেলা পরিষদের স্টাফদের বেতন দেয় গভর্নমেন্ট। এমপি সাহেবের একটা পালাই নেই, কিন্তু পৌরসভার বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়। পৌরসভার কাজ হয়, ডেভেলপমেন্ট হয় জনগণের ট্যাক্সের টাকায়। পৌরসভার সমস্ত কাজ কাম আপনাকে আমি 10,000 টাকা দেব আপনার প্রেস ক্লাবে, ওটাও আমার জনগণের ট্যাক্সের টাকায়। গভর্নমেন্ট একটা বিষয় সেটা হেল্প করে, সে আমরা সরাসরি তোমাদের কোনো টাকা পয়সা দেব না, আমরা এই রেজিস্ট্রি অফিস থেকে তোমার পৌর এলাকায় যে জমি রেজিস্ট্রি হবে তার 1% তুমি পাবে। 1% এখান থেকে যে রাজস্বটা আয় হবে তার 1% তুমি পাবে। এটা কাজ করা এত কঠিন, এই লোডটা নেওয়া যাত্রার পক্ষে সম্ভব নয়, পারবে না। আজকে অ্যাডমিনিস্ট্রেশন পৌরসভার অ্যাডমিনিস্ট্রেশন আমার সময় কেমন ছিল, আজকে কি অবস্থা। আজকে আমার যত প্রতিষ্ঠান আছে এই শহরে, এই প্রতিষ্ঠানগুলির সাথে আমি তখন কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছি, সে মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে, প্রেস ক্লাব থেকে শুরু করে অন্যান্য যা পাইছি, যত সামান্য পেলেও আমি কিন্তু হাত বাড়িয়েছি ওই আপনাদের ট্যাক্সের টাকায়। বাংলাদেশের মানুষ কিন্তু ট্যাক্সমুখী না, এই কথাটা আপনারা কোট করেন না। আমি আপনাদের সাথে খুব সরল ভাষায় কথা বলছি, একেবারে আন্তরিকতার সাথে ঘরোয়া পরিবেশে কথা বলছি। আমি আমার সব কাজ কাম প্রতিদিন, ডেলি লেবার, ঝাড়ুদার, এটা ওটা, ইলেকট্রিসিটি বিল, আরো অনেক কিছু, এগুলি মিলে এই পৌরসভা চালানো একটা মানে খুব জটিল একটা কাজ। একজন একটা কথা বলেছিল, আমি যখন চেয়ারে ছিলাম পৌরসভার একটা মাসিক মিটিংয়ে, জাহাঙ্গীর আলম মালিক খোকন
সে এবার দিয়ে 35 বছর, এই এখন যে 35 বছর মেম্বারি করছে, 35 বছর মেম্বারি করছে। সে সেদিন একটা কথা বলেছিল, আজকে এই কথা প্রসঙ্গে আমার মাথায় এসে গেল, যে বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটন যেভাবে পৌরসভা চালিয়ে গেল, এর পরবর্তীতে যারা আসবে চুয়াডাঙ্গা পৌরসভা কেউ চালাতে পারবে না। মানে যে সিস্টেম চালু করে দিয়ে গেল, এই সিস্টেম ধরে রাখতে কেউ পারবে না, পারবে না, পারবে না। এই কথাটা কিন্তু আজকে সত্যিতে পরিণত হয়েছে। ওনার ওই কথাটা সেদিনের আজকে সত্যিতে পরিণত হয়েছে। আজকে আমরা চুয়াডাঙ্গা পৌরসভার সার্বিক উন্নয়ন, আমাদের মাথায় কিন্তু সবসময় কাজ করে ডেভেলপমেন্ট। যিনি আমার অভিভাবক জনাব সুলাইমান আহমদ জোয়ারদার সেলুন, ওনার মাথায় কাজ করে ডেভেলপমেন্ট। উনি আপনার চুয়াডাঙ্গা লোকডাঙ্গার প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, গ্রাম টু ইউনিয়ন, ইউনিয়ন টু উপজেলা, উপজেলা টু জেলা, সমস্ত রাস্তাঘাট পাকা করেছেন, সমস্ত রাস্তাঘাট পাকা করেছেন। উনিও কিন্তু একটা শিক্ষণীয় লোক, উনি একটা আদর্শ। চুয়াডাঙ্গা সন্ত্রাসটা দমন করেছে চুয়াডাঙ্গার মানুষের, রাজবাহিনী, আন্ডারগ্রাউন্ড, এ পার্টি সে পার্টি, গ্রামের লোক যারা অবস্থা সম্পন্ন লোক গ্রামে থাকতে পারে না। উনি 2008 সালে নির্বাচিত হওয়ার পর আজকে শান্তির জনপদে পরিণত হয়েছে এই অশান্ত চুয়াডাঙ্গা। এটা আমাদের আপনারা সবাই উপলব্ধি করতে পারেন, কারণ আজকে গ্রামের মানুষ শান্তিতে বসবাস করে, আজকে গ্রামের মানুষ চাঁদা দিতে হয় না, আজকে গ্রামের মানুষ ব্যবসা করে, চার দোকান ভাড়াতে একটা পর্যন্ত খোলা থাকে, বাড়িতে গরম ভাত, রাত্রে ভাত খাবার খেয়ে এসে চার দোকানে চার অর্ডার দিয়ে হয়তো লোক কমে যায়, মাথার উপরে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে গাড়ি সিগারেটের সুখ টান মারে। দিস ইজ বাস্তবতা। কিন্তু 8 সালের আগে এটা সম্ভব ছিল না, 8 সালের আগে এটা সম্ভব ছিল না। তো সেই জন্যই জননেত্রী শেখ হাসিনা আর স্থানীয় জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন ভাই এবং আমরা তার কর্মী, এটা আমাদের, আমি একটু শেখার চেষ্টা করি, আমি একটু শেখার চেষ্টা, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে লোকটার কাছ থেকে একটা ক্রিয়েটিভ কিছু কথা, তার চালচলন, তার আলোচনা আমি কিন্তু একটু মনে ধারণ করি। সে জামাতের হোক, বিএনপির হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, এটা কিন্তু আমার কাছে বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় আমি শিখব, আমি জানব, এটা হচ্ছে আমার কাছে বিবেচ্য বিষয়। সে যে মানুষটাই হোক না কেন, এটা এই ধারণার, এই ইচ্ছাটা যারা আমরা রাজনীতি করি আমাদের সবার থাকতে হবে, বা যারা আমরা ভোট করি, ইলেকশন করি, তাদের থাকতে হবে, তাহলে নিজেকে গড়ে তোলা যাবে। আমি মনে করেন একটা পৌরসভা যখন দায়িত্ব নিয়েছিলাম, একটা মেম্বারের হাত দিয়ে, ভারপ্রাপ্ত মেয়র ছিল জাহাঙ্গীর আলম মালিক খোকন সেই সময়। তো একটা মেম্বারের কাছ থেকে দায়িত্ব নেওয়াটা কতটুকু মানে সেটা শোভনীয় বা চ্যালেঞ্জ, রাইট, চ্যালেঞ্জ, এটাও ভাবতে হবে। কিন্তু সেদিন কি অবস্থা ছিল, আমার তো ঘর গুছাতেই চলে গেছে, নিজেকে গুছাতেই চলে গেছে 3 বছর, 3.5 বছর, 3.5 বছর চলে গেছে আমার। তো তারপরে আমার ওয়ার্ক শুরু করতে হয়েছে, তারপরে আমার ডেভেলপমেন্ট ওয়ার্ক, অ্যাডমিনিস্ট্রেশন, বেতন কন্টিনিউ রাখা। তত্ত্বাবধায়ক সরকারের সময় আমি জেলখানায়, মেয়র হওয়ার পর আমি জেলখানায়, আমাকে নেওয়া হলো। আমি জেলখানায় বসে হঠাৎ আমার চিন্তা হচ্ছে, আজকে 2 তারিখ বেতন তো দেওয়া হয়নি, আজকে 2 তারিখ বেতন তো দেওয়া হয়নি। আমি তৎক্ষণাৎ জেলখানায় বসে আমি আমার এক ছোট ভাই ব্যবসায়ী, তার কাছে বললাম, খবর পাঠালাম, ডাকলাম যে তুমি দেখা করো।
দেখা করে তার সাথে তাকে আমি বললাম, তুমি 1 লক্ষ টাকা আমাকে ধার দাও, 1 লক্ষ টাকা আমাকে ধার দাও, আমি জেলখানা থেকে বেরিয়ে তোমার টাকাটা আমি শোধ করব। পুরো বেতনের টাকাটা সেদিন লক্ষ লক্ষ টাকা আমাদের ছোট ভাই ধার দিয়েছিল আমাকে। সেই টাকা আমি প্রধান সচিবের কাছে পৌঁছাও, বেতনের তাড়াতাড়ি দিতে বলো বেতন। এবং আমার সচিবকে ডাকলাম, এই ব্যাপার দুইজনকে সামনে করে আমি জেলখানার ভিতরে বসে আমি পেমেন্টটা করলাম। আমার মাথায় একটা জিনিস কাজ করে কি জানেন, যে ওর ঘাম শুকানোর আগে ওর মজুরিটা পরিশোধ করতে হবে, ওর ঘাম শুকানোর আগে ওর মজুরিটা পরিশোধ করতে হবে। দিস ইজ আমার চিন্তার চেতনা, আমার ভাবনা। অনেকে অনেক কথা বলতে পারে, অনেকে অনেক কিছু বলতে পারে, এগুলোই আবার আমি নিজের হজম করার চেষ্টা করি। দেখবেন আমি কোন সময় পাল্টা বিবৃতি কোনো সময় দিই না, পাল্টা বিবৃতি দিই না, আমি ওয়েট করি, কারোর সাথে হিংসায় যায় না, জড়িত হয়ে যায়, সে দলের অভ্যন্তরে হোক দলের বাইরে হোক, কিন্তু দিন আমি ওয়েট করি, তারপরে ওটা প্রমাণিত হয়। যাই হোক না কেন, চুয়াডাঙ্গার উন্নয়নে তারপরে মনোনিবেশ করেছি, নিজের ডানা মেলে ধরেছি, 2 হাত মেলে ধরেছি। চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট কিভাবে হবে, চুয়াডাঙ্গার সাথে কিভাবে হবে। গভর্নমেন্ট আমাকে পৃথিবীর অনেক জায়গায় আমাকে ঘুরিয়েছে, ইউএসএ আমাকে ঘুরিয়েছে। ইউএসএ একটা বাংলাদেশের অন্যতম দাতা সংস্থা ছিল, এখন তার পরিধি আস্তে আস্তে কমিয়েছে। গতকাল বিশ্ব হ্যাবিটাট ডে ছিল, বিশ্ব বসতি দিবস ছিল, বিশ্ব বসতি দিবস ছিল। গতকাল বিশ্ব বসতি দিবস ছিল। আমি ভার্চুয়াল আলোচনায় জেলা প্রশাসক এর সাথে সম্পৃক্ত হয়েছিলাম। এই বিশ্ব বসতি দিবসে চুয়াডাঙ্গার সমালোচনা করছি না, মানে বিশ্ব বসতি দিবস, প্রত্যেকটা শহরের বসতিতে বস্তি, আমাদের দেশে বস্তি আছে, শুধু আমাদের দেশে বস্তি নেই, সারা এশিয়া এবং আফ্রিকার অনেক জায়গায় বস্তি আছে। যিনি বক্তব্য দিলেন, বর্তমান যিনি পৌরসভার দায়িত্বে আছেন, বিশ্ব বসতি দিবস সম্বন্ধে আসলে তার কোনো জ্ঞান মানে ভাবনা নেই। একটা মিটিংয়ে যেতে হলে কিন্তু একটা মিটিংয়ের প্রস্তুতি লাগে। উনি যে বক্তব্যটা দিলেন, সে বক্তব্যটা মানে কোন রকম একটু দায়িত্বশালী করে বক্তব্য দিয়ে চলে গেলেন। কিন্তু বিশ্ব বসতি দিবসে আমার বস্তির লোক কিভাবে বাস করবে, আমার বস্তির লোক, আমার নিম্ন শ্রেণীর মানুষ কিভাবে বাস করবে, সেই চিন্তাটা আমি মেয়র, আমার হেডে, এটা আমার হেডে, আমার টাকা নেই, দেবে কে? গভর্নমেন্ট, দেবে কে? দাতা সংস্থা, দেবে কে? অনেক ওয়ার্ল্ড ব্যাংক। এগুলি হলো চিন্তা, এগুলো ভাবতে হবে। আমি সমালোচনা করছি না কারণ, এগুলো ভাবতে হবে। বিশ্ব বসতি দিবস গতকাল হয়ে গেছে, আমার একটা ওয়ার্ল্ড ফোরামে, ওয়ার্ল্ড সামিট, বিশ্ব বসতি দিবসের যে সারা পৃথিবীতে প্রতি বছর একটা সিটিতে হয়, এবং 2014 সালে আমাকে ইউএসএ নির্বাচিত করে আমাদের 3 জন মেয়রকে, বাংলাদেশের থেকে 3 জন মেয়রকে নির্বাচিত করে ইটালির নেপোলি শহরে বিশ্ব বসতি দিবসের 7 দিনব্যাপী সেমিনার, সেই সেমিনারে পাঠিয়েছিল। এবং সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, পৃথিবীর সব দেশের বস্তির চিত্র, পৃথিবীর বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার দেশের তাদের জলাবদ্ধতা, তাদের জীবনযাপন, মানুষের চলাফেরা, তার বস্তি জীবন কেমন, এর একটা বিশাল একটা অভিজ্ঞতা আমি অর্জন করেছিলাম। ঠিক আছে, এগুলি সেজন্যই যত বাইরে যাওয়া যায়, যত মানুষের কাছে পৌঁছানো যায়, ততই হলো জ্ঞান আহরণ করা যায়। আজকে আমি চুয়াডাঙ্গা পৌরসভাকে আপনারা কেউ চিন্তাই করতে পারবেন না যে আমি চুয়াডাঙ্গা পৌরসভাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম। মানে আমি কোন জায়গায় নিয়ে গেছিলাম চুয়াডাঙ্গা পৌরসভাকে, মানে আমি তো টাকায়, ট্যাক্সের টাকায় আমার চুয়াডাঙ্গা চলবে না, ডেভেলপমেন্ট হবে না। আমাকে কি করতে হবে?
আমাকে দাতা সংস্থা খুঁজতে হবে। আমাকে কি করতে হবে? আমাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক খুঁজতে হবে। আমাকে কি খুঁজতে হবে? আমাকে ওয়ার্ল্ড ব্যাংক খুঁজতে হবে। তারা এইসব জায়গায় ফান্ডিং করে। তো আমি তো খুঁজে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে পৌঁছাতে সক্ষম হলাম। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমার দক্ষতা, আমার তাদের লোক পাঠানো, আমার ম্যানেজমেন্ট, আমার বেতন, আমার ট্যাক্স, আমার অন্যান্য অবস্থা আমাকে দেখে, আমার পেপারস দেখে তারা সন্তুষ্ট হলো এবং তারা আমাকে 2 বার নিয়ে গেল ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়, তাদের হেডকোয়ার্টার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ম্যানিলায়। সেখানে আমাকে রেখে 7 দিন রেখে আমাকে ট্রেনিং দেওয়া হলো। 2 বার নিয়ে গেল, একটা প্রজেক্ট দেওয়া হলো। সেই প্রজেক্টটা হলো, দেখবেন আপনাদের আজকে এখানে পানির সব লাইন হয়েছে না, মিটার বসিয়েছে, ওটায় লেখা আছে UGIIP 3। তার মানে গভর্নেন্স, ইউ তে আরবান, জি তে গভর্নেন্স, আই ইনফ্রাস্ট্রাকচার, এরকম দিয়ে তারপরে প্রজেক্ট 3। তার মানে আমি কিন্তু তার আগে 2 এর প্রজেক্টে ছিলাম, সেটা কাজ হয়েছে অল্প। এই 3 প্রজেক্টে আমার হাতে তারা আমাকে 2 বার নিজে ট্রেনিং দিয়ে আমাকে টাকা আমার নামে বরাদ্দ করেছে। আমি এটা দেখে এসেছি। কাজটা আমি শুরু করে আসতে পারিনি। এই কাজটা যদি গুছিয়ে করা যেত তাহলে এই প্রজেক্টের টাকা দিয়ে অনেক কিছু করা যেত। এই প্রজেক্টটা হলো প্রায় 80 কোটি টাকার প্রজেক্ট। এখনো পর্যন্ত এই পৌরসভা 40 কোটি টাকার বেশি খরচ করতে পারেনি। এর মধ্যে কিন্তু ওদের টার্মস এন্ড কন্ডিশন আছে। সেই টার্মস এন্ড কন্ডিশনের উপরে তারা অর্থ বরাদ্দ দেয়। সেই টার্মস এন্ড কন্ডিশনের পূরণ না হওয়ার কারণে এই বাকি টাকাগুলি দিচ্ছে না বা আসছে না, হচ্ছে না। আমি একটা প্রজেক্ট আমাকে নিয়ে গেল জার্মানির বার্লিনে, নিয়ে গিয়ে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দেখালো। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে গিয়ে দেখালো 1895 সালে ম্যানুয়াল একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট। 1895 সালে ট্রিটমেন্ট প্ল্যান্ট, চিন্তা করতে পেরেছেন? 1895 সালে তখন ম্যানুয়াল ছিল, এখন এটা অটো হয়েছে। তখন তার 100-150 লোক কাজ করতো যখন ম্যানুয়াল ছিল, এখন 7 জনে কাজ করে, এটা অটো হয়েছে। আমি বললাম এই প্রজেক্টের দাম কত? এই প্ল্যান্টের দাম কত? হলো 200 কোটি টাকা। আমাকে ঘুরিয়ে নিয়ে আসার পর আমি লিখলাম গভর্নমেন্টের কাছে, তুমি আমাকে ঘুরিয়ে নিয়ে আসলে আমাকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দিতে হবে। অনেক ঘোরাঘুরি দিন দরকার করার পর আমাকে 10 কোটি টাকার একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দিলেন। গরিব দেশ, স্বাভাবিকভাবেই সেই ট্রিটমেন্ট প্ল্যান্টটা আমি উদ্বোধন করে রেখে এসেছি। আজকে থেকে 8 মাস আগে এখন কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু চালু হচ্ছে না। চুয়াডাঙ্গা পৌরসভার আংশিক লোকের, একটা অর্ধেক লোকের বা 40% লোকের সুপেয় পানি দেবে, সেটা কিন্তু আজকে চালু হচ্ছে না। কেন চালু হচ্ছে না? কোন জায়গায় ফাঁক? আজকে ইলেকট্রিসিটি যখন ঠিকাদার গিয়েছে কানেকশন দিতে, ঠিকাদারকে বলেছে পৌরসভার বিল বাকি আছে, নতুন করে পৌরসভার আমরা কানেকশন দেব না, এই কথাটা বলেছে। ওটা মুখ থুবড়ে পড়ে আছে। আজকে 8 মাস যাবে, ওর মেশিনারিজ সব নষ্ট হয়ে যাবে। দিস ইজ হাল চিত্র। এটা হলো আমাদের পৌরসভার। তো চিন্তা থাকতে হবে, মানুষের কাছে ঘুরতে হবে। আমি বললাম ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে সচিব ব্যানারে লেখা আছে সচিব আবু আলম শহীদ খান, সচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান অতিথি। নিচে লেখা আছে রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটো, মেয়র চুয়াডাঙ্গা পৌরসভা বিশেষ অতিথি। তোমার চেয়ারম্যান পাড়াদের ইউনিয়নের কোঅর্ডিনেটর ওই মিটিং ইয়েতে গিয়ে পরে বেরিয়ে এসে বলতে, ভাই আপনি এত দূর পৌঁছিয়ে গেছেন ওয়ার্ল্ড ব্যাংকের অফিসে, ঢাকাস্থ অফিসে এত দূর পৌঁছিয়েছেন, তা তো আপনার সম্বন্ধে ধারণা ছিল না।
তো আমি যদি লাইনে থাকতাম তাহলে আজকে কোন জায়গায় চৌডাঙ্গা পৌরসভাটা আসতো এটা আপনারা চিন্তা করুন তো, এটা আপনারা চিন্তা করেন। মার্ক গ্যালারি সুইজারল্যান্ডের ইন্ডিয়ার সুশান্ত দেব বর্মন এইসব লোক ওয়ার্ল্ড ব্যাংকের যারা মেকানিজম করে, মার্ক গ্যালারি সুইজারল্যান্ডের, তার সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক, এখনো তার কাছে আমি ফোন করি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের জুম হুয়া, যে আমাকে জোয়ারদার বলে ডাকে, যে প্রজেক্টের প্রধান কারিগর, এই প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ওয়ার্ল্ড ব্যাংকের, আজকে এইসব লোক হাতে থেকে সেই ভোটের পর যখন আমি হেরে গেছি তখন ওরা আমাকে ফোন করে বলে চৌডাঙ্গার মানুষ এত অকৃতজ্ঞ, তোমাকে চিনতে পারলো না। ওনারা বলে, ওয়ার্ল্ড ব্যাংকের অফিসের লোকজন বলেছে আমাকে ভোটের পরে, জোয়ারদার তোমাকে চিনতে পারলো না চৌডাঙ্গার মানুষ, চরম ভুল করলো। তো এই যে আপনার ইচ্ছাটা থাকতে হবে আমি চৌডাঙ্গা মানুষের জন্য কাজ করব, আমি চৌডাঙ্গা মানুষের জন্য কাজ করব, আমার ইচ্ছাটা থাকতে হবে। কিন্তু কাজ করার 5 বছরে আমাদের মতো দেশে 5 বছরে একটা টার্মে চৌডাঙ্গা সাজানো যাবে না, চৌডাঙ্গা গুছানো যাবে না। আর বছরের পর বছর টার্মের পর টার্ম থাকতে হবে, একজনকে সুযোগ দিতে হবে, যে কাজ করা মানুষ তাকে সুযোগ দিতে হবে, দিলে তবে না চৌডাঙ্গা এগিয়ে যাবে। শেখ হাসিনা আজকে পাওয়ারে আছে, যে পাওয়ারে যেভাবে থাকুক না কেন, আজকে তার যে মেগা প্রজেক্ট, তার পরের স্টেপে, তার নিচের স্টেপে প্রজেক্ট, এইসব প্রজেক্ট বাস্তবায়ন কোনোদিনও করতে পারতো না, কোনোদিনও হতো না। দেশ পদ্মা সেতু হতো না, দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতো না, অন্নফুলির টানেলও হতো না। আজকে পদ্মা সেতুর সাথে খুলনার রেলপথ, হাইওয়ে রেলপথ সহ অন্যান্য সমস্ত কিছু হতো না, ইন্ডিয়ার সাথে এত ট্রেনও চলতো না। আজকে শেখ হাসিনা না থাকলে এগুলি হতো না। কিন্তু বাংলার মানুষ একবারের বেশি দুবার রাখতে চায় না, এটা আমাদের একটা ভুল ধারণা। যারা কাজের মানুষ তাদেরকে থাকতে দিতে হবে, রাখতে হবে, সে যে দলেরই হোক। আজকে চৌডাঙ্গার সেট আমার বিএনপি করে, কথার কথা অন্যভাবে নিয়ে না, কি জামাত করে, কি বিরোধী দল, কি বিরোধী দল, উনি যদি আমাকে চিনতে না পারে, আমার ভিতরে কি আছে এই লিডারটার সম্বন্ধে, এই মেয়রটার সম্বন্ধে যদি না চিনতে পারে, ও যদি একাত্ম হয়ে যে বলে যে না ও কাজের মানুষ, তাহলে কিন্তু 5টা লোক খাবে। কারণ বিরোধী দলে থাকে, 5টা লোক খাবে। ও যদি এটাকে আবার ন্যাংটা করে তাহলে কিন্তু আরো 50টা লোক ক্ষতি হবে। কাজের লোকের ক্ষতি হয়ে গেল, দূরে সরিয়ে দিলাম, মুখ থুবড়ে পড়লো দেশ, মুখ থুবড়ে পড়লো চুয়াডাঙ্গা। আমরা তাহলে আবার যিনি আসলেন তিনি কাজ বোঝেন না, পৌরসভা কি এটাও জানে না, মানুষের সেবা দিতে হয় এটাও জানে না। এইভাবেই আমরা কিন্তু বারবার পিছিয়ে গেছি, টোটাল বাংলাদেশ, শুধু চুয়াডাঙ্গা না, বারবার পিছিয়ে গেছি। সেই জন্যই বাপের বেটি শেখ হাসিনা তার ক্ষমতা বলে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আজকে খুলনা থেকে বলা হলো, খুলনা থেকে আজকে চিলাহাটি হয়ে জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি ট্রেন যাবে, লাইন কমপ্লিট। এটা কেউ চিন্তা করেছে? একসময় ট্রেন চলতো 1857 সালে ট্রেন চলতো, বন্ধ হয়ে গেছে 65 সালে যুদ্ধের পর। তো এগুলো কি? এইসব মানুষ হলো ক্রিয়েটিভ মানুষ, এইসব নেত্রী হলো ক্রিয়েটিভ নেত্রী। এইসব মানুষদের আমাদের লালন করা উচিত, দলমত নির্বিশেষে। এরা কোথায় নিয়ে গেছে বাংলাদেশকে? আমি চুয়াডাঙ্গা থেকে ট্রেনে উঠবো, আমার জলপাইগুড়ি যেতে হবে আগে কলকাতায় উল্টো, ওখান থেকে বাস ধরে বা ট্রেন ধরে আমাকে বাংলা হয়ে যেতে হবে জলপাইগুড়ি। সন্ধ্যে 7টায় উঠলে পরের দিন 8টায় পৌঁছাই বাস। আর আমি এখান থেকে ভাত খেয়ে, গরম ভাত খেয়ে ট্রেনে উঠবো, হয়তো আমি রাত 12টা 1টা 2টোর সময় পৌঁছাবো, রাতে ট্রেন ধরবো, সকালে আমি জলপাইগুড়ি পৌঁছাবো। তারপরে দার্জিলিং বেড়াতে চলে যাবো, ওখানে নেপাল বর্ডার কাছে, ওখানে নেপালে চলে যাবো। দিস ইজ মেন্টালিটি থাকতে হবে। হিংসা করেন না প্লিজ। যদি আমার থেকে বেটার ক্যান্ডিডেট হয় চুয়াডাঙ্গায়, তাহলে তার পেছনে আমরা থাকবো, সবাই দল মিলে আমরা থাকবো, রাস্তাটাকে দিয়ে দেবো আমরা। কোনো দলের না, সে
অবশ্যই তাকে আমরা ওয়েলকাম জানাবো, তার পাশে থাকবো, বুদ্ধি দেব। সেই জন্যই আজকে আপনার গণমাধ্যম কর্মী, আপনারা আপনাদের মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে 5টা মানুষকে, লেখনীর মাধ্যমে 5টা মানুষকে আপনারা জানান দেন। আর সেই জন্য আমরা মনে করেছি যে আপনাদের সাথে আমাদের বসা দরকার, কথা বলা দরকার, ভাব বিনিময় করা দরকার। আর সেই জন্যই আপনাদের কাছে আমরা এসেছি। আপনারা, আমি যে বক্তব্য রাখলাম এগুলি অবশ্যই মনে ধারণ করবেন, বিশ্লেষণ করবেন। আমরা এগিয়ে যেতে চাই, চুয়াডাঙ্গাকে এগিয়ে নিতে চাই, চুয়াডাঙ্গাকে এগিয়ে নিতে চাই। চুয়াডাঙ্গাকে আমি আজকে যদি এখনো পর্যন্ত আমি যদি থাকতাম, আপনারা বিশ্বাস করবেন না চুয়াডাঙ্গা পৌরসভার কি মান ইজ্জত বাড়ত, কি মান ইজ্জত বাড়ত। আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্ট পকেটে করে আমি ঘুরে বেড়াচ্ছি ঢাকা শহরে, আমার পকেটে আমার 80 কোটি টাকা, 100 কোটি টাকা, তারপরেও আমি ঘুরছি ওয়ার্ল্ড ব্যাংকের দুয়ারে, নক করছি যে দরজা খুলো, তোমাদের এখানে ঢুকবো আমি। আমার পকেটে 100 কোটি টাকা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ইউসিপ 3 প্রজেক্টের 100 কোটি টাকার কাগজ আমার পকেটে, তারপরেও আমি পারি না এসে আমি আবার ঢাকায় থেকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের, ওয়ার্ল্ড ব্যাংকের মেন গেটে আমি নক করছি, দরজাটা খোলো, তোমাদের সাথে বসবো। দিস ইজ আমার মেন্টালিটি। তাহলে বুঝতে পেরেছেন, আমরা অনেকেই ইয়ে করি। যদি বলা হয় ভাই বাড়িটা এক হাত, পাঁচিলটা এক হাত পরে দে, রাস্তার জন্য জায়গাটা, গ্যাস আসবে, এটা আসবে, ওটা আসবে, আমাদের ইয়ে করতে হবে, একটু জায়গা রাখলে তোমারই ভালো হয়, মানুষ তুলতে পারবে, যত মানুষ তোমার জায়গাটা। সে আমার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছে, সে আমার উপরে আমাকে ভোট দেয়নি, তাহলে সে লাভবান হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা, ক্ষতিগ্রস্ত হয়েছে এই শহর। এগুলো চিন্তা করতে হবে। আমার পকেটে 50 টাকা আছে, সে 200 টাকা চেয়েছে, আমি 50 টাকা দিয়েছি, সে কষ্ট পেয়েছে, সে কষ্ট পেয়েছে, হ্যাঁ, টাকা দেয় না বলে আমার নামে উল্টোপাল্টা কথা শুরু করেছে, সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে বেরিয়ে আসলে আমরা আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। শেখ হাসিনা কিন্তু সেই চেষ্টাটা করছে। বিশ্ব দরবারে আজকে শেখ হাসিনাকে চিনেছে। ক্ষমতাসীন নারীর মধ্যে, নারী নেতৃত্বের মধ্যে তিনি একজন হয়েছেন, কারণ তার বলিষ্ঠ কর্মের কারণে। সেই জন্যই আমরাও চাই চুয়াডাঙ্গা পৌরসভাটাকে বা চুয়াডাঙ্গা জেলা, এই জেলা আমাদের সবাই চিনুক। আমি সব সময় মনে প্রাণে, আপনাদের কাছে বিশ্বাস করবেন না, আমি সব সময় মনে করেছি চুয়াডাঙ্গা পৌরসভা একটা পিছনে পড়া পৌরসভা, একটা পকেট ডিস্ট্রিক্টের পৌরসভা। এই পৌরসভা কিভাবে সামনে আনতে হবে সেই চেষ্টাটা আমি সব সময় করেছি, জানেন না আপনারা। প্রশাসনের লোকজন বলে এই ডিস্ট্রিক্টটা পকেট ডিস্ট্রিক্ট, জানেন আপনারা? জানেন না। প্রশাসনের লোকজন বলে, যারা বাইরেতে চাকরি করতে আসে, তারা বলে এই ডিস্ট্রিক্টটা একটা পকেট ডিস্ট্রিক্ট, আর মেহেরপুর তো আরো ইন্টেরিয়রের ডিস্ট্রিক্ট। মানে এইভাবে খাটো করে আমাদের। আর আমি এই জায়গা থেকে, ওইটাও আমি মাথায় ধারণ করেছি, এইটার থেকে বেরিয়ে গিয়ে আমি চুয়াডাঙ্গাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, পারিনি, আমরা ব্যর্থ হয়েছি, পিছিয়ে গেছি। এই পিছানোর কারণ কি খুঁজে বের করতে হবে। আবার আমরা যেন লাইনে উঠতে পারি, লাইনচ্যুত হয়ে গেছি, গন্তব্যে পৌঁছাতে পারিনি চুয়াডাঙ্গা মানুষ। সেই জন্য গাড়ি ইঞ্জিন লাইনে ওঠার চেষ্টা করছে। আপনারা ইঞ্জিনটা লাইনে তুলে দেন, অবশ্যই আপনার গন্তব্যে, চুয়াডাঙ্গা পৌরসভাকে তার গন্তব্যে পৌঁছাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার মেধা, আমার শ্রম, আমার ভালোবাসা, মানুষের জন্য করা, এটা সবসময় আমার মধ্যে কাজ করে। আমি সবসময় এটাতে চেষ্টা করি, চিন্তা করি। আমি আপনাদের এই ভালোবাসা পেলে, সহযোগিতা পেলে, গণমাধ্যম কর্মীরা সবচেয়ে বিবেকবান মানুষ এই সমাজের, এই গণমাধ্যম কর্মীরা যদি আমার সহায়তা করে, আমার সহযোগিতা করে, নিশ্চয়ই চুয়াডাঙ্গা পৌরসভা তার গন্তব্যে পৌঁছাবে একদিন। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।